আরসিবির আবার স্বপ্নভঙ্গ হলো এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল আরসিবি যে হেরে যাবে এটা বোঝাই যাচ্ছিল যখন ব্যাটিংটা করেছে আরসিবি 173 রান। তখন মনে হচ্ছিল যে রাজস্থান হয়তো জিতলেও জিততে পারে, তবে যদি ভালো বোলিং করে জিততে পারবে। সত্যি কথা বলতে পরপর ওইভাবে 6টা ম্যাচ বোলিং ভালো করে জেতা যায় না, সত্যি কথা বলতে। আরও রানটা বেশি করলে হয়তো একটা লড়াই হতে পারত। আর সিমরন হেটমার টিমে ফিরে আসাছে, ওদের টিমটা শক্তিশালী হয়ে গেছে রাজস্থান রয়্যালস পরপর 4টে ম্যাচ কখনো হারতো যদি সিমরন হেটমার থাকতো। চোটের জন্য বাইরে ছিল বলে খেলতে পারেনি, যদি খেলতে পারতো আরও হয়তো সেকেন্ড পজিশনে থাকতো রাজস্থান রয়্যালস। ওই সিমরন হেটমার ফিনিশিংয়ের জায়গাটা এত গুরুত্বপূর্ণ। ওই সিমরন হেটমার আর রহমান পাওয়েলের মধ্যে অনেক তফাৎ। সিমরন হেটমার পারফেক্ট ফিনিশার, রহমান পাওয়েল ওই সঠিকভাবে লেন্থ বল বা সঠিক ভালো বল না দিলে মারতে পারে না, একটু কঠিন হলে মারতে পারে না, এটাই হলো তার সমস্যা। আমি যদি ম্যাচের রেজাল্টের কথা বলি, আর ম্যাক্সওয়েলের জন্য আজকে বলতে গেলে হেরেছে। ম্যাক্সওয়েল না পারে ভালো ক্যাচ ধরতে, না পারে ব্যাটিং করতে। এক বলে এসে কী করে 6 মারে কে জানে, এক বলে এসে চালাতে যায়। 173 রান চেস করতে হতো রাজস্থানকে, সেটা চেস করে ফেলে 4 উইকেটে। 6 বল বাকি থাকতে, 1 ওভার বাকি থাকতেই যশস্বী জয়সওয়াল 30 বলে 45 রান, 8টা 4। 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে যশস্বী জয়সওয়াল। ক্যামেরন গ্রিন আউট করেছে। আর যারা 3-4 নম্বরে থাকে না, তাদেরকে জেতা মানে তাদের কাপ জেতা খুবই মুশকিল। এবার দেখা যাক রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ কে জেতে। ওখানে হায়দ্রাবাদ হয়তো রাজস্থানকে হারিয়েও দিতে পারে, তবে রাজস্থানও ফাইট ব্যাক করবে, তার কারণ হেটমায়ার ফিরে এসছে, এই জন্য হয়তো ভালো করতে পারে। টম কোহল আর ক্যাডমোরের যে এলবিডব্লিউ এই ইয়র্কার দিয়ে আউটটা করেছিল অনবদ্য লকি ফার্গুসন। এরকম ইয়র্কার কলকাতায় যখন খেলেছিল তখন দিয়েছিল 15 বলে 20, 4টে 4। ওই একটাই ইয়র্কার দিতে দেখেছিলাম ফার্গুসনকে। সঞ্জু স্যামসন 13 বলে 17 রান, কান শর্মা আউট করেছে, 1টা 6। রিয়ান পরাগ 26 বলে 36, 2টো 4, 2টো 6। সিরাজ বোল্ড করেছে। ইনসুইং বল ছিল, বলটা বুঝতে পারিনি, গতি দিয়ে ইনসুইং বল ছিল, দারুণ বল ছিল। 138 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিয়ান পরাগ। ধ্রুব জুরেল 8 বলে 8 রান, 1টা 4। সিমরন হেটমার 14 বলে 26 রান, 3টে 4, 1টা 6। সিরাজ আউট করেছে। রহমান পাওয়েল 8 বলে 16 রান, 2টো 4, 1টা 6। রবিচন্দ্রন অশ্বিন 0 বলে 0। রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট একটা বলও পায়নি। স্বপ্নিল সিং 2 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পায়নি। সিরাজ 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। ইয়াজদল 3 ওভারে 37 রান খেয়েছে। আগের দিনও মার খেয়েছিল, আজকেও মার খেয়েছে, বাট চেষ্টা করেনি আজকে। লকি ফার্গুসন 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ওই একটা উইকেট সেরা উইকেট নিয়েছে, আর উইকেট পায়নি। কান শর্মা 2 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ক্যামেরন গ্রিন আজকে ভালো বল করেছে, তার বোলিংয়ে মারতে অসুবিধা হচ্ছিল। 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আর স্বপ্নিল সিং বা কান শর্মা এরা কখনোই ম্যাচ উইনার প্লেয়ার না। সামনের বছর ভালো ভালো প্লেয়ার কিছু কিনুক নিলামে, তাহলে আরসিবি কাপের আশা করবে। এরকম প্লেয়ার নিয়ে এই দল নিয়ে এই অব্দি এসছে, এই অনেক ভাগ্য ভালো এদের। আমার মনে হচ্ছে KKR আর রাজস্থান রয়্যালস ফাইনাল না খেলে, আমার যা মনে হচ্ছে, তার কারণ সিমরন হেটমার ফিরে এসছে, রাজস্থান রয়্যালস ভালো খেলতেও পারে। লাস্টে 19 বলে 19 রান, 24 বলে 24 রান বাকি ছিল, যেটা একবার আরামসে রাজস্থান করে দেবে। হাতে উইকেট রয়েছে। 1 থেকে 6 ওভারে 47 রান তোলে কিন্তু রাজস্থান রয়্যালস, যেটা কিন্তু অনেক কমই তোলে। টম কোহলার যখন আউট হয়ে যায় 46 রানে 1 উইকেট। যশস্বী জয়সওয়াল 81 রানে 2 উইকেট। আজকে ভালো খেলছিল যশস্বী জয়সওয়াল, বাট বড় ইনিংস খেলতে পারলো না। সঞ্জু স্যামসন 86 রানে 3 উইকেট। ধ্রুব জুরেল 112 রানে 4 উইকেট। রিয়ান পরাগ 157 রানে 5 উইকেট। সিমরন হেটমার 160 রানে 6 উইকেট। আর পার্টনারশিপ যশস্বী জয়সওয়াল আর টম কোহল আর ক্যাডমোরের মধ্যে 33 বলে 46 রানের পার্টনারশিপ হয়, আর 23 বলে 35 রানের পার্টনারশিপ হয় যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসনের মধ্যে। আর রিয়ান পরাগ ধ্রুব জুরেল 19 বলে 25 রানের পার্টনারশিপ হয়। রিয়ান পরাগ আর হেটমায়ারের মধ্যে 25 বলে 45 রানের পার্টনারশিপ হয়। রহমান পাওয়েল আর অশ্বিনের মধ্যে 6 বলে 14 রানের পার্টনারশিপ হয়। সিমরন হেটমায়ার যখন আউটটা হয়েছিল, এটা দারুণ একটা ক্যাচ ধরেছিল ফাফ ডু প্লেসে, চেন্নাইয়ের ম্যাচটা ধরেছিল, বাট এইবার চেন্নাইয়ের ম্যাচ এটা চেন্নাইয়ের মতো ম্যাচের মতো ক্যাচটা ধরেছিল, বাট ম্যাচ জেতাতে পারেনি। আর কি করে, ওই ম্যাচে রানটা বেশি করেছিল, ওই জন্য চেন্নাই হেরেছিল, আরসিবি জিততে পেরেছিল, না হলে আরসিবি ওই ম্যাচ হেরে যেত। ওখানে চেন্নাইয়ের কোনো ভালো বোলিং ছিল না বলে। আজকে রাজস্থান রয়্যালস মোটামুটি ভালো বোলিং করেছে, রবিচন্দ্রন অশ্বিন ভালো করেছে, এই জন্য কিন্তু আরসিবি বিদায় নিল এবারের আইপিএল থেকে। খুবই কষ্ট লাগছে আরসিবির ফ্যানদের, বেশি আরসিবির সমর্থকদের কষ্ট হওয়ার মতনই বিষয়। হেরে গেলে তো কষ্ট লাগবে, তবে লড়াই করেছিল, এইখান থেকে কষ্ট পাওয়ার অতটা কিছু হয়নি, তার কারণ এই অবধি এসছে, এই অনেক আরসিবির লড়াই করেছে। এরকম পরপর ম্যাচ জেতা অসম্ভব। এরপরের ম্যাচ আবার পরের ম্যাচ জিততে হবে। ভাগ্য সবসময় সাই দেয় না, আমি তো আগেই বলেছিলাম, ভাগ্য সাই দিলে জিতবে আরসিবি, না হলে চাপ আছে। আর আরসিবির যদি বোলিংটা সেরা থাকতো তাহলে আলাদা ব্যাপার হতো। আরসিবির বোলিং ভালো না, তাও তারা সবাই মিলে দলগত পারফরমেন্স করেছিল, বাট কিছু হলো না। খারাপ লাগে আরসিবি টিমের জন্য থেকেও,
মানে বিরাট কোহলির জন্য এত ভালো পারফরমেন্স করে নিজের সেরাটা দেয়, 8,000+ রান করেছে আইপিএলে, তাও জেতাতে পারেনি। মানে নিজের সর্বোচ্চ দেওয়ার পরও যদি জেতাতে না পারে, মানে বিরাট কোহলি আজকে মুখ দেখে খুবই খারাপ লাগছিল। এটা প্রতি বছরই হয়, এই বছরও হয়েছে। মানে বিরাট কোহলি একটা ভালো টিম ডিজার্ভ করে। আমি এটা কেন বুঝি না যে যখন আর কি নিলামে যখন প্লেয়ার কিনতে যাবে তখন আরসিবির হয়ে বিরাট কোহলি কেন যায় না? বিরাট কোহলি যে গৌতম গম্ভীর যেরকম নিজের হাতে দল তৈরি করতো সেরকম দল তৈরি করুক, এমনি ভালো জিতবে। না হলে ভালো কাউকে নিয়ে কোচ করুক, তাহলে এমনিতেই জিতবে। ওই দীনেশ কার্তিককে একটু আগে ব্যাটিংয়ে পাঠানো, এটা দরকার ছিল। তারপরে ম্যাক্সওয়েল ফর্মে না থাকা সত্ত্বেও তাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয়, এগুলোই হলো আরসিবির ভুল ডিসিশন। আর ওই জন্য এই কারণে হেরেছে। জিতলে সমালোচনা হতো না, হেরেছে সমালোচনা হবে, কিছু করার নেই। আর আরসিবির ফ্যানদের কয়েকদিন আগে জাস্ট লাফালাফি করছিল, তারা কাপ জিতবে বলছিল, কিন্তু হলো না। রোজ রোজ হয় না এরকম মিরাক্কেল। প্লে অফসের ম্যাচগুলোতে বিরাট কোহলি এমনিতেও খেলতে পারে না, আজকে ওর জন্য তাও খেলতে পারেনি। মোটামুটি খেলেছে আজকে, তবে রানটা বেশি বড় হলে ভালো হতো। নকআউট পর্বে আইপিএলের মানে রেকর্ড খুবই খারাপ বিরাট কোহলির। মানে খুব একটা বড় স্কোর করতে পারে না, স্ট্রাইক রেট কম, অ্যাভারেজ কম, অন্য সময় ভালো, বাট নকআউট পর্বে খেলতে পারে না। আর বিরাট কোহলি আজকে কিন্তু 8,000 রান পূর্ণ করেছে। মানে আইপিএলে প্রথম 8,000 রান করা প্লেয়ার, অবিশ্বাস্য। 8,000 রান কিন্তু অনেক শক্ত ব্যাপার করা। রোহিত শর্মা তো করতে পারতো, রোহিত শর্মা ধারাবাহিকই না, ওর জন্য করতে পারেনি। আর আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 172 রান করেছে 8 উইকেটে 20 ওভারে। আর যে বিশেষজ্ঞরা বসে থাকে না, মানে প্রাক্তন ক্রিকেটাররা বসে যে মানে আগের থেকে গেস করে যে কত রান হবে, সেখানে গেস করেছিল 140 রানে যখন 5 উইকেট ছিল আরসিবি, তখন শেন ওয়াটসন বলেছিল 172 রান, আরসিবি কিন্তু 172 রানই করেছে। এর আগে শেন ওয়াটসন 2016-15 সালে, 2016 সালে, তারপরে আরও বেশ কয়েকবার 17-18 কয়েকবার মনে হয় আরসিবির হয়ে খেলেছিল। তারপর তো চেন্নাইয়ের হয়ে খেলেছিল, তার আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, এবং আরসিবির হয়ে 2016-তে ভালো করেছিল, বাট শেষ দিকে ভালো করতে পারেনি, বোলিংয়ের জন্য হেরে গেছিল, তার বাজে বোলিংয়ের জন্য। বেন কাটিং দারুণ ব্যাটিং করেছিল। এবি ডিভিলিয়ার্স আশা করেছিল 194 রান হবে, কিন্তু হয়নি। 188 রান হবে ভেবেছিল ব্রেটলি। তবে আমার মনে হয় মানে ম্যাক্সওয়েল ওটা কী প্লেয়ারও, মানে জঘন্য। এক বলে একটা উইকেট পড়ে গেছে, যেখানে 3 উইকেট, সম্ভবত 3 উইকেটই পড়েছিল। সে কী হিসেবে এসেই চায় একটা বড় শট খেলতে যায়, মানে একেবারে জঘন্য। ওই জায়গায় আমার মনে হয় দীনেশ কার্তিককে নামালে ভালো হতো। দীনেশ কার্তিক একটু 6-7 ওভার আগে পাঠালে, যেহেতু দীনেশ কার্তিক বড় ইনিংস খেলতে পারে, হয়তো তাকে ফিনিশার হিসেবে খেলাবে বলে রেখে দিয়েছে, কিন্তু ফিনিশার হিসেবে খেলানোর থেকে একটু আগে পাঠাও। ম্যাক্সওয়েল যখন ফর্মে নেই, ম্যাক্সওয়েল আগের দিন কিন্তু 6 বল খেলেই 14 রান করেছিল, তুমি দীনেশ কার্তিককে একটু আগে পাঠাও। দীনেশ কার্তিক এমনিতেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ভালো খেলে, এখানে আরসিবি ভুল করেছে। আর ম্যাক্সওয়েল একটা মানে কি বলবো, জঘন্য, এই জন্য ভালো লাগে না আমার ম্যাক্সওয়েলকে। মানে ধারাবাহিকতা নেই, যে ম্যাচে খেলবে একেবারে ম্যাক্সওয়েল সেরা, যে ম্যাচে খেলতে পারবে না এসেই চালালো, এসে কেউ চালায় ওখানে বড় শট, এসে চালালো, আউট হয়ে গেল, ওইখানে আর কি আরসিবি চাপে পড়ে গেল, না হলে আরও বড় রান হতে পারতো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর 172 রান তুলেছিল 8 উইকেটে 20 ওভারে। কোহলি 24 বলে 33 রান, 3টে 4, 1টা 6, 137 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। চাহাল আউট করেছে। ডুপ্লেসি 14 বলে 17, 2টো 4, 1টা 6, বোল্ট আউট করেছিল। আর ক্যামরন গ্রিন 21 বলে 27 রান, 2টো 4, 1টা 6, 128 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল। রবিচন্দ্রন অশ্বিন আউট করেছে। আজকে রবিচন্দ্রন অশ্বিন এত ভালো বোলিং করলো, তার বল স্পিন করছিল না, বাট তার বল মারতে গেলে সমস্যা হচ্ছিল, এবং স্পিনারদের বল মারতে গেলে সমস্যা হচ্ছিল। তবে চাহাল আবার কোনো বলই স্পিন করাতে পারছিল না, ওর জন্য চাহালের বল মেরে দিয়েছে। আর একটু ব্যাটিং সহক পিচ কিন্তু প্রথমের দিকে ছিল না, পরে আবার কিন্তু বলে মানে ব্যাটিং সহায়ক পিচ করেছে। যখন রাজস্থান রয়্যালস ব্যাট করেছে তখন কিন্তু পিচ আলাদা ছিল, এটাই মানে আরসিবির পক্ষে একটু কঠিন ছিল। আর রজত পাতিদার 22 বলে 34 রান, 2টো 4, 2টো 6, 154 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রজত পাতিদার। আবেশ খান আউট করেছে। ম্যাক্সওয়েল 1 বলে 0, রবিচন্দ্রন অশ্বিনের বলে এসেই মারতে গেছে, কিছু বলার নেই জাস্ট। লোমরার ভালো ফিনিশ করেছে, 17 বলে 32 রান, 2টো 4, 2টো 6। আবেশ খান আউট করেছে, 188 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তবে দীনেশ কার্তিক একটা ফালতু আউট হলো, দীনেশ কার্তিক যদি বুঝে আউট হতো ভালো হতো। 13 বলে 11 রান, 1টা 4, আবেশ খানের বলে আউট হয়েছে। আবেশ খান প্রথম দিকে মার খেয়ে যাচ্ছিল, বাট শেষ দিকে যে উইকেট নিয়েছে। স্বপ্নিল সিং 4 বলে 9 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। কান শর্মা 4 বলে 5 রান করেছে। সন্দীপ শর্মা আউট করেছে, 4 রান এক্সট্রা দিয়েছে রাজস্থানের বোলাররা। রাজস্থানের 5 জন বোলার বল করেছে, 2 জন স্পিনার, 3 জন ফাস্ট বোলার। 10 বল 4 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অবিশ্বাস্য বোলিং করেছে 10 বোল্ট। তার সাথে রবিচন্দ্রন অশ্বিন 4 ওভার বল করেছে, 19 রান দিয়ে 2 উইকেট দিয়েছে। অনবদ্য বোলিং। রবিচন্দ্রন অশ্বিন বলটা অতটা স্পিন করছিল না, বাট উইকেট বোলিং করছিল, ক্যারাম বল করছিল, একটু অন্য স্টাইলে বোলিং করছিল, যার কারণে কিন্তু খেলতে অসুবিধা হচ্ছিল বা তার বল খেলতে পারছিল না আর কি। আর
যুজবেন্দ্র চাহাল 4 ওভারে 43 রান দেয়, 1 উইকেট। এই যুজবেন্দ্র চাহাল এমন একটা প্লেয়ার, মানে বল করলে 40+ রান বাঁধা, বেশিরভাগ ম্যাচেই 40+ রান দিয়েছে, 55। এত রান, এত মার খেলে সমস্যা, এত মার কেন খায় কে জানে। আগে চাহাল এত মার খেত না, মাঝে চাহাল খুব মার খেয়ে যাচ্ছে। 2022 সালে বোধহয় এত মার খায়নি, 2023-এ মার খায়নি, এবার একটু বেশি যেন মার খেয়ে যাচ্ছে। আর সন্দীপ শর্মা 4 ওভারে 48 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। সন্দীপ শর্মা আজকের জন্য ভালো বোলিং করতে পারেনি, শুধু স্লোয়ার বল করলে হবে না, একটু ইয়র্কারও করতে হবে। ফুল টাস আর স্লোয়ার বল করে যাচ্ছিল সন্দীপ শর্মা, অনেকটা মহিষ শর্মা সন্দীপ শর্মা একই ধরনের বোলার। আবেশ খান 4 ওভারে 44 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, 11 ইকোনমি হলো, 3টে উইকেট নিয়েছে, বাট প্রথম দিকে মার খেয়ে গেছিলো, 3 ওভারে বোধহয় 33 রান খেয়েছিল, লাস্টের দিকে ভালো বল করেছে। রবিচন্দ্রন অশ্বিন বলেছি, চাহলেরটাও বলেছি। আর ডুপ্লেসি যখন আউট হয় তখন 37 রানে 1 উইকেট। আরসিবির বিরাট কোহলি 56 রানে 2 উইকেট, তখন অনেকটাই চাপে পড়ে যায় আরসিবি। 7.2 ওভারে 56 রানে 2 উইকেট। ক্যামেরন গ্রিন 97 রানে 3 উইকেট। তারপর ম্যাক্সওয়েল, তারপরে আউট হয় 97 রানে 4 উইকেট। মানে একটা যদি দীনেশ কার্তিককেও নামাতো ওই জায়গায়, বা লোমরডকে ওই জায়গায় বড় শট খেলতো না, ম্যাক্সওয়েলের কোনো দায়বদ্ধতা নেই, ফালতু পুরো। রজত পাতিদার 122 রানে 5 উইকেট, তারপর দীনেশ কার্তিক 154 রানে 6 উইকেট। আর আজকে রমভ্যান পাওয়েল খুব ভালো ক্যাচ ধরেছে দুখানা। আর এই যে 6 রানে আউট হয়ে যাচ্ছিল রজত পাতিদার যদি আউট হয়ে যেত আরও রানটা কম হতো আরসিবি। রজত পাতিদার 6 রানে আউটই হয়ে যাচ্ছিল বলতে গেলে, বেঁচে গেছে, ধরতে পারেনি বলে ক্যাচটা মিস করেছিল ধ্রুব জুরেল। আর মাহিপাল লোমরার 159 রানে 7 উইকেট, দিনের সাথে 154 রানে 6 উইকেট। আর কান শর্মা 172 রানে 8 উইকেট পড়ে যায়। আর পার্টনারশিপ যদি বলতে হয়, কোহলি ও ডুপ্লেসির মধ্যে 28 বলে 37 রানের পার্টনারশিপ হয়। প্রতি ম্যাচে বিরাট কোহলি ডুপ্লেসি যে জেতাবে এমন কোনো কথা নেই, বাকিদেরও ভালো খেলতে হবে। আর কোহলি আর গ্রিনের মধ্যে 16 বলে 19 রানের পার্টনারশিপ হয়। রজত পাতিদার আর গ্রিনের মধ্যে 31 বলে 41 রানের পার্টনারশিপ হয়। রজত পাতিদার আর লোমরডের মধ্যে 10 বলে 25 রানের পার্টনারশিপ হয়। আর দীনেশ কার্তিক আর লোমরডের মধ্যে 24 বলে 32 রানের পার্টনারশিপ হয়। 3 বলে 5 রানের পার্টনারশিপ হয় লোমরড আর স্বপ্নিল সিংয়ের মধ্যে। আর স্বপ্নিল সিং আর কান শর্মার মধ্যে 7 বলে 13 রান পার্টনারশিপ হয়। তবে শেষ দিকে তাও চেষ্টা করেছিল রানটা তোলার মাহিপাল লোমরড বা স্বপ্নিল সিং, যেটা চেষ্টাটাই করেনি ম্যাক্সওয়েল যদি একটু কয়েকটা বল ধরে খেলতো, ম্যাক্সওয়েল যদি এখানে বড় ইনিংস খেলতে পারতো 190-95 হতে পারতো, যেটা আরসিবির জন্য সুবিধা হতো আর কি। এটাই অসুবিধা হয়েছে, ম্যাক্সওয়েল এসেই হুট করে বড় শট খেলেছে। এর আগে দেখেছিলাম 2020 সালে একটাও মনে হয় 10+ রান করতে পারেনি, জঘন্য, খুবই ক্যাজুয়াল। তখন অস্ট্রেলিয়ার হয়ে যখন আবার খেলে ম্যাক্সওয়েল, তখন আবার কিন্তু এরকম ক্যাজুয়ালভাবে খেলে না, তখন কিন্তু ভালো খেলে হারা ম্যাচ জিতিয়ে দেয়। আর ম্যাক্সওয়েল এমন একটা প্লেয়ার, কোনো নির্ভরযোগ্যতা নেই, আন্ডাররেটেড ক্রিকেটার। আসলো একটা বড় শট খেললো, আউট হয়ে গেল। আবার কোনো ম্যাচে, যে ম্যাচে সেট হয়ে থাকবে একবারে দেখে মনে হবে তার থেকে ভালো ব্যাটার হয় না, তার থেকে নির্ভরযোগ্য ব্যাটার হয় না, সব থেকে সেরা। যখন খেলতে পারে না তখন তো খেলতে পারে না, তখন খুবই বাজে লাগে, তখন খুবই জঘন্য খেলে। প্রথমে 3 ওভারে 6 রান দিয়ে 1 উইকেট নেয়, ওটাই ছিল সেরা স্পেল 10 বোল্টের, মানে অবিশ্বাস্য। মাত্র 2 করে ইকোনমি, এরকম বোলিং দেখাই যায় না। 10 বোল্ট অনবদ্য, আগে ভুবনেশ্বর কুমার করতো এরকম বল, তারপর লাস্ট ওভার একটু মার খেয়ে যেত, তাই এখানে লাস্ট ওভারে 10 রান দিয়েছে 10 বোল্ট। ডেথ ওভারে বোলিং করতে আসলে হয় ইয়র্কার দেয়, নাইলে লো ফুল টাচ দেয়, নাইলে ফুল টাচ দিয়ে দেয়, আর কিছু দেয় না। মানে স্লোয়ার 10 বোল্টের হাতে নেই। এই মিচেল স্টার যেমন স্লোয়ার বল ট্রাই করে বা কিছু, এর মানে 10 বোল্ট আবার স্লোয়ার বল করে না, তাও খারাপ বল করে না ডেথ বোলিংয়ে। তবে ডেথ বোলিংয়ের থেকে একটু পাওয়ার প্লেয়ের বোলিংটা ভালো করে। যখন নিউজিল্যান্ডের হয়ে বোলিং করে একই পদ্ধতিতে, প্রথম দিকে দারুণ বল করে, সিদ্ধারা ভেঙে দেয় বিপক্ষ দলে, তারপরে ভালো করে। আর যে ম্যাচে প্রথম দিকে উইকেট পায় না, সেই ম্যাচে তার চলেই না একেবারে, সেই ম্যাচে আর পরে আর ঘুরে মানে বোলিং করতে পারে না। 2020 সালের যে আইপিএলের ফাইনাল হয়েছিল, সেখানে দিল্লির বিপক্ষে অনবদ্য বোলিং করেছিল কিন্তু এই 10 বোল্টে। এই তার জন্য, এর আর বুমরার এই দুজনের বোলিংয়ের জন্য আর কি সেবার কাপ নিতে পেরেছিল মুম্বাই। ওইবার বোলিং বাজে থাকলে মুম্বাই সমস্যায় পড়তো, ব্যাটিং ভালো ছিল। আর এরা দুজন ছিল মূল কান্ডারি, দুজন বোলার, এক জাসপ্রীত বুমরা, এক 10 বোল্ট, মানে অবিশ্বাস্য। আজকেও দেখতে পেলাম 10 বোল্ট একটা উইকেট নিয়েছে, বাট ওই স্পেলটা সেরা। 24টা বল করে মাত্র 16 রান দিয়েছে, 1 উইকেট, মানে খুবই কৃপণ বোলার একজন, কম রান দিয়েছে, মানে অবিশ্বাস্য। এগুলো দারুণ লেগেছে আর কি। আর ওরাও কিন্তু, রাজস্থান রয়্যালসও কিন্তু আজকে স্লো স্টার্ট দিয়েছিল, 2 ওভারে 6 রান বোধহয় তুলেছিল, ওই আরসিবির মতো। প্রথম দিকে মারতে অসুবিধা হচ্ছিল, এই জন্য স্লো। এবার এই যেহেতু প্লে অফের ম্যাচ, ওই জন্য হুটহাট করে এসেই বড় শট খেলা, পরপর রান নিয়ে নেওয়া, মানে তুমি রান, মানে একটা ওভারে
যদি বড় শট আসে আর বাকি ডট বলগুলো না খেলে 2 রান 1 রান করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভালোই রান হয়, 10 রান করে আরামসে উঠে যায়। এবার একটা ওভারে যদি কোনো ওভারে বড় শট না আসলো সে ওভারে মানে রান নিলে কিন্তু হয়ে যায়। অনেক সময় ধৈর্য ধরতে পারে না প্লেয়াররা, গরম থাকে, ওই জন্য ভাবে গরম ওয়েদার মানে সহ্য করতে পারে না গরম, ওই জন্য ভাবে ওই মাঠ থেকে আউট হলে আউট হবো তখন চালায়। ওই জন্য ধৈর্য ধরে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি যখন ধরে খেলে তখন রানটারও বেশি হয়, নাহলে রানটা কমে যায়। মানে বিরাট কোহলি একমাত্র নির্ভরশীল। বিরাট কোহলি যখন আরসিবিতে না থাকবে আরসিবির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর আরসিবি কোনোবারই সেরকম শক্তিশালী টিম তৈরি হয়নি, ভালো খেলেছে বাট শক্তিশালী টিম দলগত পারফরমেন্স করেছে এরকম খুব একটা দেখা যায়নি, বা প্রত্যেকের সেরা এরকম খুব একটা দেখা যায়নি, বা বোলিং খুব শক্তিশালী। মুম্বাই যেমন বোলিং একসময় শক্তিশালী ছিল, আমরা দেখেছি চেন্নাই শক্তিশালী ছিল, হ্যাঁ মানে কিন্তু ওদের কিন্তু দেখা যায় না আরসিবির, এই জন্যই সমস্যা।